হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প শৌখিন নেশায়, লেখিকা আশিরবাদ সুলতানা জেবা, পর্ব সংখ্যা 14। কি হলো, দাঁড়িয়ে আছেন যে? এদিকে আসুন। পুরুষালী ভরাট গমগমে কণ্ঠে থতমত খেয়ে গেল চৈত্রিকা। নজরে পড়ে গেল মিহিতার। অবাক চোখে চেয়ে আছে মিহিতা চৈত্রিকার পানে। সে যেন কোনো স্বপ্ন দেখছে। গোধূলি এই লগ্নে চক্ষুদ্বয় মেলে বিস্ময়ে বিষ্ট হয়ে উচ্চ আওয়াজে প্রশ্ন করে বসল, চৈত্র, তুই এখানে? চৈত্রিকা অপ্রতিভ হয়ে পড়ল নিমেষে। গলা শুকিয়ে এলো। ধীর ভঙ্গিতে হেঁটে এসে চায়ের ট্রেটা টেবিলে রেখে সোফার এক কোণায় দাঁড়িয়ে রইল স্থির। মনে মনে গোছাতে শুরু করে ঠিক কী জবাব দিলে সমীচীন হবে। ছাপারাত ফাইলটা চেক করে মেহিতার দিকে বাড়িয়ে দিল। এভরিথিং ইজ রাইট মিস মেহতা। আগামীকাল থেকে আমি অফিসে যাব। বাট স্যার, আপনি তো সিক। ছাপড়া তার চোখে চৈত্রিকার দিকে তাকালো। সোজাসাপটা বলল, সুস্থ হয়ে গেছে। রোগকে গুরুত্ব দিলেই তা শরীরে বাসা বাঁধতে সময় নেয় না। মানসিক দুর্বলতা রোগের বৃদ্ধিতে সহায়তা করে। মানসিক ব্যথা সেরে গেছে। মন থেকে ভীষণ স্ট্রং ফিল করছে আজ। মেয়েটার সৌজন্যমূলক হাসি আসলো। আবারও তীর রেখা নজরে চাইল চৈত্রিকার উপর। সাপারাত বড় সোফাটায় বসেছিল। এটাতে অনায়াসে আরো দুজন বসতে পারবে। অনেকখানি সরে গেল সাপারাত। চৈত্রিকার মায়ায় ভরপুর চেহারায় স্থির চিত্তে চেয়ে বলল, এখানে বসুন চৈত্র। দাঁড়িয়ে আছেন কেন? হতভম্ব নির্বাক চৈত্রিকা। তার যে মিহিতাকে ভয় লাগছে এমন কিছুই না। তবে সেদিন রাগ দেখিয়ে বলেছিল জীবনেও এই বাড়িতে রান্নার জবটা করবে না সে। মেয়েটাও অনেক বুঝিয়েছিল, তবু শোনেনি সে। উল্টো সেদিন মেয়েটা অনেকগুলো ফোন দিলেও ধরেনি। আহমেদ সাহেবের অ্যাক্সিডেন্টের পর কোনো কিছুর খবর ছিল না। এখন যখন চৈত্রিকাকে মেয়েটা এই বাড়িতে অবলায় দেখতে পেল, নিশ্চয়ই মনে মনে ফুঁসছে। অত্যাধিক লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে গেল চৈত্রিকা। ইতস্তত বোধ করে কোনো রকমে বসল। মেয়েটা সরু দৃষ্টি নিক্ষেপ করলো সঙ্গে সঙ্গে। চৈত্রিকার প্রতি সাফারাতের আচরণ দেখে তাজ্জব বনে গেল। ঠোঁট নাড়িয়ে পুনরায় প্রশ্ন করল, তুই এখানে কখন এলি চৈত্র? চৈত্রিকা মুখ ফুটে কিছু বলতে নিবে তার আগে সাফারাত বলে উঠল, আপনি আসার কিছু সময় পূর্বে। সাফারাতের দায়সারা জবাবে চমকালো মেহিতা। কৌতূহল দমিয়ে রাখতে না পেরে বলল, আপনি কি আগে থেকে চৈত্রকে চিনেন স্যার? অনেক আগে থেকে চিনি। তখন হয়তো আপনিও ওনাকে চিনতেন না। মেয়েটার চক্ষুজোড়া বৃহদাকার ধারণ করলো। চৈত্রিকার এই মুহূর্তে নিজের মাথা ফাটিয়ে ফেলতে ইচ্ছে করছে। এই মেয়ে যা এখন থেকে বেরোলেই জাপটে ধরবে তাকে। সব কিছু না জেনে একদম ছাড়বে না। সাপরাত এক কাপ চা বাড়িয়ে দিল মিহিতার দিকে। বিনা সংকোচে মিহিতা চায়ের কাপ নিয়ে নিল। আরেক কাপ চৈত্রিকার দিকে বাড়িয়ে দিতে চৈত্রিকা ব্যগ্র কণ্ঠে বলে উঠল, আমি খাবো না। আমার একদম ইচ্ছে নেই এখন চা খাওয়ার। চৈত্রিকার মুখ দেখে সত্যি মনে হচ্ছে তার চা খাওয়ার কোনো ইচ্ছে নেই। তাই সাপারা তার স্বাদ ধরল না। চৈত্রিকা হাত ঘড়িটার দিকে দৃষ্টি নিবদ্ধ করলো। সন্ধ্যা পেরিয়ে রাত হওয়ার অভিপ্রায়। এখন বাড়ি ফিরতে হবে তার, নয়তো ফাহমিদা চিন্তিত হয়ে পড়বেন। সাপারাতের দিকে বিচলিত নির্দেশের বলল, আমার যেতে হবে। সাপারাত তীক্ষ্ণ নজরে তাকালো। তৎপর মোবাইলের স্ক্রিনে নজর রেখে নির্লস ভঙ্গিতে বলল, ঠিক আছে। মেয়েটার সাথে সাথে বলে উঠল, আমিও চৈত্রের সাথে যাই স্যার। চৈত্রিকা ও মেহতা দুজনে উঠে দাঁড়ালো। কয়েক পা এগিয়ে যেতেই সাপারাতের গাম্ভীর্যের স্বর শোনা গেল। সেই কণ্ঠে নাকে এলোমেলো হয়ে গেল চৈত্রিকার অভ্যন্তর। থমকে যায় দু পা। চৈত্র। চৈত্রিকা পিছন তাকিয়ে সাড়া দেয়, বলুন। সাপারাত সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। মেয়েটার দিকে সুস্থির দৃষ্টি ফেলল। তৎক্ষণাৎ মেয়েটা ছোট্ট করে আওড়ালো, বাইরে অপেক্ষা করছি চৈত্র। চৈত্রিকার ইঞ্জিনে কণ্ঠে প্রশ্ন ছুড়ে সাপারাতের দিকে, কিছু বলবেন? আমি প্রতিদিন সুখ সুখ অনুভূতি পেতে চাই। চমৎকৃত স্থবির দৃষ্টি নিক্ষেপ করল চৈত্রিকা।
কণ্ঠ একরাশ বিস্ময় নিয়ে বলল, মানে? আপনার হাতে চা দিয়ে প্রত্যেকটা সন্ধ্যার লালচে কমলা রূপ উপভোগ করতে চাই। আপনি কি আমার জন্য প্রতি সন্ধেবেলায় 1 কাপ চা বানানোর দায়িত্ব নিতে পারবেন? চৈত্রিকার মস্তিষ্কের শিরা উপশিরায় তরঙ্গিত হতে লাগলো সাপারাতের কণ্ঠনালী হতে বেরিয়ে আসা প্রত্যেকটা শব্দ। সাপারাতে উন্মেষ মাদকতাময় নেত্র হৃদয়ে এফোর ওপর করে দিয়ে যাচ্ছে। কি নিঃসংকোচ আবেদন, অনুরোধ! চৈত্রিকা ফিরিয়ে দিতে পারল না এত সুন্দর আবেদনটুকু। অনুভূতির কাছে হেরে গিয়ে স্মিত হেসে সম্মতি দিয়ে দিল। আমি প্রতিদিন আপনার বাড়ির সামনে দিয়ে যাতায়াত করি। নতুন টিউশনটার জন্য এদিক দিয়ে যেতে হয়। আপনার প্রতিটি সন্ধ্যে রাঙিয়ে তুলতে পারবো কিনা জানি না, তবে আপনাকে আমার হাতের 1 কাপ চা খাওয়া থেকে বঞ্চিত করব না। সাপারাত কড়া সুরে বলল, উপহাস করা হচ্ছে? চৈত্রিকা বিন্দুমাত্র ভয় অনুভব করল না তীক্ষ্ণ কণ্ঠ এবং বরং আলতো হেসে প্রত্যুত্তর করল, একদমই না, আসি এখন। আর একটা কথা। সাপারাত প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকালো চৈত্রিকার ঠোঁট প্রসারিত করলো, বলল, আপনার রুমে দেখেছিলাম আমার একটা ছবি আছে। মানুষের অজান্তে তার উল্টো পাল্টা ছবি রাখা ঠিক নয়। আপনি তো সুন্দর করে দাঁড়িয়েছিলেন, অথচ আমি মাথা চুলকাচ্ছিলাম। মানুষ তো ভাববে আমি পেতনি, উকুন ঢোকাচ্ছিলাম মাথায়। চৈত্রিকার কথায় না চাইতেও সাপারাত মুচকে এসেছিল। প্রগাঢ় দৃষ্টিতে মগ্ন হয়ে তাকিয়ে রইল চৈত্রিকা। সে হাসিতে হৃদয়ে শীতল স্রোত বয়ে যাচ্ছে তার। রন্ধে রন্ধে ভালো লাগার সুখের শিহরণ শিরায় শিরায় বাহিত রক্ত পর্যন্ত হিম হয়ে আসছে। ছবিটা ওদের কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে। পাশাপাশি দাঁড়িয়েছিল দুজনে। কে তুলেছে, কখন তুলেছে চৈত্রিকা জানে না, কিন্তু সে যখন সাপারাতের রুমে ছবিটা দেখেছিল, খুশিতে চোখের কোলে জল জমে গিয়েছে। দেরি হয়ে যাচ্ছে বিদায়। চৈত্রিকা সাপারাতকে বিদায় জানিয়ে বেরিয়ে এলো। সাপারাতও এলো পিছু পিছু। ড্রাইভারকে বলল চৈত্রিকাদের পৌঁছে দিতে। অনেকবার নিষেধ করার দরুনও শোনেননি সাপারাত। মেয়েটা নাকচ করেনি দেখে চৈত্রিকা রাজি হয়ে যায়। সাপারাত এক পাশের ডোর খুলে চৈত্রিকাকে বসতে ইশারা করলো। চৈত্রিকা নিঃসংশয়ে বসে পড়ে। মেয়েটার ফোন আসায় সে 2 মিনিট অপেক্ষা করতে বলল। মিতার ফিয়ান্সে কল দিয়েছে। সাপারাত তখনও গাড়ির দরজা ধরে দাঁড়িয়ে আছে, দৃষ্টি অন্যদিকে। মিতাকে আসতে দেখে দরজা লাগাতে গিয়ে দেখে চৈত্রিকা ওড়নাটা নিচে পড়ে আছে অর্ধেকাংশ। সেটা তুলে দিয়ে কোল রাখতে চৈত্রিকা ভড়কে গেল। অজানা কারণে বুঝে এলো চোখ দুটো। আঁখি পল্লব কাঁপছে ক্ষীণ। সাপারাতের নিঃশ্বাস তার চোখে মুখে আছড়ে পড়ছে। সমুদ্রের ঢেউয়ের ন্যায় আকস্মিক গালে উষ্ণ পরশে এক নিদারুণ কম্পন ছড়িয়ে পড়ে সারা অঙ্গ প্রত্যঙ্গে। চৈত্রিকার অনুভূতিরা তখন উন্মাদ প্রায়। ধপ করে চক্ষু মেলে তাকালো, কেউ নেই। সবেমাত্র মিহিতা এসে পাশে বসেছে। সাপারাত ড্রাইভারের সাথে কথা বলছে। তাহলে এটা কি তার ভ্রম ছিল? চৈত্রিকার মনে হলো স্পর্শটা এখনো তার গালে লেগে গেছে। অস্বস্তি লাগছে তার। পুরো দেহ জমে যাচ্ছে বরফের মতো কঠিন রূপে। সাপারাত এত কাছে হওয়ায় হঠাৎ হয়তো ভ্রম থেকে জেগে ধরেছিল, এটাই ধরে নিল চৈত্রিকা। সাপারাত ড্রাইভারের সাথে কথা বলে নিষ্পলক তাকিয়ে রইল কতক্ষণ, অতঃপর ভিতরে চলে গেল। চৈত্রিকা আঁখি যুগল নির্মিত করে ভাবতে শুরু করে। মাথায় বারংবার হানা দিচ্ছে মিনার বলা কথাগুলো। চৈত্রিকার মনে হচ্ছে সাপারাত ভালো নেই, একদমই ভালো নেই। অতীব পরিমাণে বিষাক্ত যন্ত্রণা জমিয়ে রেখেছে হৃদয় পটে, বক্ষপিঞ্জরায়। হয়তো তার জীবনের থেকে সাপারাতের জীবনে সুখের প্রচণ্ড অভাব। হতে পারে সাপারাত কাতরাচ্ছে তাপড়াচ্ছে তারই মতো করে প্রতিনিয়ত সুখের নেশায়। মেয়েটা এতক্ষণে মোক্ষম সুযোগ পেল। গাড়ি সাপারাতের বাড়ির গেট দিয়ে বের হতে না হতেই চৈত্রিকাকে ঝাপটে তুলো সে। চৈত্রিকা ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো, তাতে বিশেষ কোনো লাভ হলো না। মেয়েটা একদমই দমে যাবার মেয়ে নয়। মুখ বাঁকিয়ে বলল, ভালোই। কথার ঝুলি খুলবি নাকি আমাকে কোনো স্টেপ নিতে হবে? স্যারের সাথে তোর কি সম্পর্ক? চৈত্রিকার সাদামাটা উত্তর, বেস্ট ফ্রেন্ড। মিতা আনন্দে লাফিয়ে উঠল। চৈত্রিকা টেনে ঠিক করে বসালো তাকে। সামনে ড্রাইভার, তিনি শুনে ফেললে শেষ।
চৈত্রিকা সতর্ক দৃষ্টিতে সাবধান করলো। মিতা কানের কাছে মুখ নিয়ে ফিসেল স্বরে জিজ্ঞেস করলো, সারি কি তোর সেই মানুষটা যার জন্য তুই অসংখ্য ছেলের প্রপোজাল প্রত্যাখ্যান করেছিস সুন্দরী? আমার এখনো মনে আছে, এক সিনিয়র ভাই তো তোর জন্য অনেক পাগল ছিল চৈত্র। তুই দ্বিতীয় বর্ষে উঠে যখন ভার্সিটি যাওয়া বন্ধ করে দিলি, উনি হন্যে হয়ে খুঁজেছেন তোকে। আমার কাছে কতকবার তোর নাম্বার চাইলো, কিন্তু তার করার নিষেধ হয় আমি দেইনি, অ্যাড্রেসও দেইনি। বেচারা তোরে সত্যি ভালোবাসত চৈত্র। আর তুই কিনা আমার অফিসের স্যারকে এত বছর ধরে ভালোবাসিস। সুদর্শন পুরুষ সাপারাত এম্মাদকে। চৈত্রিকা দীর্ঘশ্বাস ফেলে বলল, চৈত্র, তুই সবসময় বলেছিস তুই তোর কাছের এক বন্ধুকে ভালোবাসিস, কিন্তু কখনো বলিসনি তোদের অতীত সম্পর্কে। আর তোরা এত ভালো বন্ধু, সবসময় বলেছিস এত বছর দূরে ছিলি কেন একে অপরের থেকে, কিন্তু কখনো বলিসনি ভালোবাসিস তোদের অতীত সম্পর্কে। আর তোরা এত ভালো বন্ধু অথচ এত বছর দূরে ছিলি কেন একে অপরের থেকে। স্যার তোকে ভালোবাসে চৈত্র। মেয়ে তার ব্যাকুলতা দেখে চৈত্রিকার হাঁপিয়ে যাওয়ার উপক্রম, কণ্ঠস্বর মলিন নিষ্প্রভ। না, আর আমি তোকে সব বলবো, কিন্তু গাড়িতে না। তাহলে এখন সোজা আমার বাসায় গিয়ে বলবি, কিন্তু আমি আন্টিকে ম্যানেজ করে নেব। তোকে আজ ছাড়ছি না আমি, যতক্ষণ না তোর কাছে থেকে সব না শুনবো আমার ঘুম আসবে না। আর আমি আমার ঘুম হারাম করতে একদম রাজি না। এতটুকু বলে সূক্ষ্ম একটা নিঃশ্বাস ছাড়ল মেহতা। এরপর সুর টেনে গাইতে লাগলো, আমি ঘুম ভালোবাসি রে, ঘুম ভালোবাসি রে। স্টপ মেয়েটা, ডিসগাস্টিং সুর তোর। মেয়েটা অট্টহাসিতে ফেটে পড়ার মাঝে গাড়ি থেমে গেল। চৈত্রিকা চিন্তিত স্বরে ড্রাইভারকে জিজ্ঞেস করে, কি হয়েছে? সামনে জেরিন ম্যাম। চৈত্রিকা হতবিহ্বল কণ্ঠে বলে উঠল, জেরিনকে? সাথে সাথে একটা মেয়েলি কর্কশ কণ্ঠ শুনতে পেল, এই মেয়ে বেরিয়ে আসো। মেয়েটা ও চৈত্রিকার দুজনের দৃষ্টি মেয়েটার মুখশ্রীতে। চৈত্রিকার তুখোড় দৃষ্টিতে তাকালো। মেয়েটাকে চিনতে একটু সময় লাগেনি তার। অনতি বিলম্বে গাড়ি থেকে বেরিয়ে পড়ল সে। জেরিনের চোখ থেকে যেন অগ্নি জ্বলছে। তখন যাওয়ার সময় চৈত্রিকাকে ভালো করে খেয়াল না করলেও পরক্ষণে টনক নড়ে তার। গাড়ি ঘুরিয়ে ব্যাক করে আসে। গেটের কাছে অপেক্ষা করে চৈত্রিকার বের হওয়া। যখন দেখলো ওরা সাফারিতে গাড়ি করে যাচ্ছে, তখন দ্রুত বেগে গাড়ি চালিয়ে আটকায় ওদের। চৈত্রিকা গলার স্বর নরম করে বলল, কিছু বলবেন? জেন ক্রুদ্ধ স্বরে চেঁচালো, তোমার লজ্জা নেই? নির্লজ্জ অসভ্য মেয়ে, স্লাট একটা। সাহস কি করে হয় আবারও ওই বাড়িতে পা রাখার? নাকি এক থাপ্পড়কে শিক্ষা হয়নি তোমার? বস্তির মেয়ে কোথাকার। কথাটা বলে হাত উঠিয়ে সবটা ঘাত করতে উদ্যত হয় জেরিন। চৈত্রিকা হাতটা চেপে ধরে শক্ত করে, চোখ বুজে ফেললো। স্লাট? তাকে স্লাট বলে সম্বোধন করলো এই মেয়ে? রাগে ক্ষোভে কাঁপতে লাগে চৈত্রিকার সম্পূর্ণ দেহ। সে চাইলে এখন এই মেয়ের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে পারে। তাকে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে নিজেকে সামলে প্রতিবাদ করে বলে উঠল, আমার গালে সরকারি না, যখন মন চাইবে আঘাত করবে, থাপ্পড় মারবে। আর একটা কথা, আমি বস্তির মেয়ে বা স্লাট নই। তোমার চিন্তা ভাবনা ব্যবহার বস্তির মানুষের চেয়েও, পতিতাপল্লীর পতিতাদের চেয়েও নিকৃষ্ট। জেনে রাখো, আমি নিজ থেকে ওই বাড়িতে পা রাখিনি। সাফারাতের আহ্বানে রেখেছি, অনুমতি পেয়েছি বলে রেখেছি। তুমি তা আকুতি মিনতি করে অনুমতি পেতে ব্যর্থ। কথাটা বলে ঝাড়ি মেরে জেরিনের হাতটা সরিয়ে দিল চৈত্রিকা। অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে জেরিন, চোখ মুখ তীব্র লাল হয়ে আছে। চৈত্রিকাকে ভস্ম করে দিতে পারলে যেন আনন্দ পাবে সে। দাঁতে দাঁত পিষে বলল, সাপারাতের সাথে আমার ভবিষ্যৎ জুড়ে আছে। তোমাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি, আমার নানু সাপারাত আর আমার বিয়ের কথা দিয়েছে। খুব শীঘ্রই হবে। সাপারাত কখনো ফেলতে পারে না নানুর কথা, তাই ভুলে ওর দিকে হাত বাড়ানোর চেষ্টা করবে না। করার আগে নিজের যোগ্যতা দেখে নেবে। মুহূর্তে চৈত্রিকার ভিতরটা দুমড়ে মুচড়ে যেতে শুরু করে। মেয়েটাও করুণ চোখে তাকায়। চৈত্রিকার গলায় কথাগুলো আটকে আসছে। জেরিনের দিকে তাকিয়ে ম্লান হেসে বলল, সাফারাত আমার কাছের মানুষ। কাছের মানুষ মানে প্রেমিক নয়, বন্ধু, শুধুই বন্ধু, তার ঊর্ধ্বে কিছুই না। বাকি রইল যোগ্যতা। আমার যোগ্যতা তোমার থেকেও বেশি, কারণ আমি সুন্দর আচরণ করতে শিখেছি, যার অভাব আছে তোমার মধ্যে। সুন্দর আচরণবিহীন কেউই পারফেক্ট হয় না। কথাগুলো বলে তড়িৎ গতিতে গাড়িতে গিয়ে বসলো চৈত্রিকা। উপস্থিত মানুষের দৃষ্টির অগোচর এক ফোঁটা নোনতা জল গাল ভিজিয়ে দিল। মনে মনে এই বলে নিজেকে সান্ত্বনা দেয়, জীবন কঠিন, কঠিন জীবনে সকল কিছু মেনে নিয়ে বাঁচতেই শান্তি।
কিন্তু সে শান্তিতে সুখ নেই। 10 জনের মুখে হাসি ফোটাতে যদি একজনের সুখ বিসর্জনের তালিকায় উঠে যায়, তবুও কষ্ট নেই। এটা তো গর্বের বিষয়। সে একজন, তুই চৈত্র। তোর নিজেকে নিয়ে গর্ব করা উচিত। মা, মিম, বাবা শান্তিতে থাকুক, এতেই তো শান্তি। জেনি রাগে আক্রোশে ফেটে পড়ল। গাড়িতে উঠে মোবাইল বের করে কল দেয় সাপারাতের দাদিকে। রিসিভ হতে অশ্রুসিক্ত কণ্ঠে মেকি কান্নার ভান করে বলে উঠল, নানুমণি, 1 সপ্তাহের মধ্যে আমি সাপারাতের বউ হতে চাই।